নমস্কার, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল 8টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। আজ হচ্ছে শনিবার, আর শুক্রবার দিন রাতের বেলায় বিবেকের বাবা বাড়ি ফিরেছে। আর ওই শুক্রবার দিন দিনের বেলাটায় অফিস করে তারপরে যখন ছুটি হয় তখন আর কি ট্রেন ধরে তারপরে বাড়ি আসে। সেই বাড়ি আসতে আসতে না অনেকটা রাত হয়ে যায়, প্রায় ওই 1টাও বেজে যায় কখনো, আবার কখনো ওই 12:30টার মধ্যেও ঢোকে। তো ওই জন্য না একটু রাত করে ঘুমোনো হয় আর কি, যেদিন বিবেকের বাবা আসে। তো তারপরে ঘুম থেকে উঠতে উঠতে সকালবেলায় হয়ে যায় দেরি। তো আজকে ওই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়েছি, আর এরপরে এই যে চা বসিয়ে দিলাম। আপনারা তো জানেনই সাধারণত সকালবেলায় আমরা লাল চাটাই বেশিরভাগ খেয়ে থাকি। তো ওই যে লাল চা বসিয়ে দিয়েছি, আর কাজের দিদিও চলে এসেছে। তো 3জনের জন্য 3 কাপ চা করে নিয়েছি, দিদি, আমি আর বিবেকের বাবা। তো চলুন চা খাই, তারপরে সংসারের কাজকর্মতে আর কি লেগে পড়বো। বিবেকদের স্কুলে অ্যাডমিশন করে দিয়েছি, আর এই যে বিবেকদের স্কুল থেকে বইও দিয়ে দিয়েছে। তো ওই যে সকালবেলায় আর কি উঠেই বাবাকে বই দেখাতে চলে এসেছে, কি কি বই পেয়েছে। বিবেকের বাবা আসার সময় ঘিটা নিয়ে এসেছে, ওই ঘিটাই এখন একটুখানি ঢেলে রাখছি। আর ওইদিকে যখন গিয়েছিলাম ঘুরতে তখন বিবেকের বাবা ঘি নিয়ে এসেছিলো, আর ওই ঘিটা খাওয়ার পরে বিবেকের এত ভালো লেগেছে, ওই জন্য বলেছে বাবা এই ঘিটা নিয়ে যাবে, আমি রুটি দিয়ে খাবো। তো ওই জন্য বিবেকের বাবা ওই 500 মতন ঘি নিয়ে এসছে। এখন ভাবলাম ঘিটা একটুখানি ঢেলে রাখি। আমাদের এই দিকটাতে যে ঘিটা পাওয়া যায় সেটা খুব একটা ভালো সেন্ট বের হয় না, আর এই যে ঘিটা ওখানকার ঘি এত ভালো স্মেল বের হয় আপনাদের কি বলবো। তো ওই স্মেলটার জন্যই বিবেক আর কি ঘিটা খেতে ভীষণ পছন্দ করছে। তো যাই হোক, এই যে ঘিটা ভালো করে ঢেলে নিলাম। চা খেয়েছি, অনেকটা সময় কেটেছে, কাজের দিদি কাজ করে দিয়ে চলেও গেছে। আর এরপরে ভাবলাম সকালের খাবারটা বানিয়ে ফেলি। আজকে বানাবো হচ্ছে পাস্তা। তো আজকে না পাস্তাটা একটু অন্য রকমভাবে বানাবো। মোবাইলে দেখেছি, এতক্ষণ বসে বসে ওই দেখছিলাম যে কিভাবে কি খাবার বানানো যায়। তো এই পাস্তাটাই চোখে পড়লো, দেখলাম যে একটু আলাদা রকম, এর আগে কখনো এই ধরনের পাস্তা বানিয়ে খাইনি। তো ভাবলাম আজকে এই পাস্তাটা একটুখানি বানিয়ে দেখি কেমন হয়। ইউটিউব দেখেই আর কি বানাচ্ছি, যেমন যেমন ওরা দেখিয়েছে ঠিক সেইভাবেই বানিয়ে নিচ্ছি। পাস্তাটা যতক্ষণে ওই দিকটাতে সিদ্ধ হচ্ছে ততক্ষণে এইদিকে আমি মশলাটা আর কি বানিয়ে নেব। মশলা বলতে ওই যে এই জিনিসগুলো আর কি আমি পাস্তার মধ্যে দেব। তো প্রথমে তেল দিয়ে তারপরে রসুন আর পেঁয়াজ, টমেটো, আর তার সাথে দিয়েছিলাম কাজু বাদাম, সমস্তটা ভেজে নিয়েছি, আর ওইটা একটুখানি পেস্ট করে নিয়েছিলাম। আর এই যে সবজির মধ্যে দিয়েছিলাম কর্ন, গাজর আর ক্যাপসিকাম, পেঁয়াজ, সমস্তটা ভেজে নিয়ে আর ওই মশলাটাও দিয়ে দিলাম যেটা করে রেখেছিলাম, আর একটুখানি টমেটো কেচাপও দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিলাম অরিগানো। তো এই অরিগানোটা দেওয়ার পরে আর এর মধ্যে এখন দিয়ে দেবো ওই যে দুধের যে সরটা ছিল ওপর থেকে তুলে নিয়ে ওটাই দিয়ে দিলাম। এভাবেই দেখিয়েছিল, তো আমিও সেই সেমভাবেই রান্নাটা করে নিলাম। আর ভেবেছিলাম রান্নার আগে কেমন খেতে হবে বা ভালো হবে কি হবে না একটু টেনশনে ছিলাম। তবে রান্নাটা করার পর দেখলাম এত ভালো হয়েছিল খেতে, কি বলবো আপনাদের। চাইলে কিন্তু আপনারা এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আর এই তো পাস্তা হয়ে গেছে আমার রেডি। আমি, বিবেক আর বিবেকের বাবা খেয়ে নেব, খেয়ে দিয়ে তারপরে বাকি কাজকর্ম গুছিয়ে নেব। সকালবেলায় বিবেক যেহেতু একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, তো সেই জন্য বিছানাটা আর তোলা হয়নি। আর আজকে ভেবেছি এই ঘরের বিছানার চাদরটা তুলে দেবো। সাদা চাদর পাতলে এমন অবস্থা করে বিবেক, সেটা আর বেশি দিন রাখা যায় না। তো যাই হোক, চাদরটা তুলে দিলাম, আর একটা ধোয়া কাচা চাদর আজকে পেতে দিচ্ছি। সকালবেলায় বিছানাটা তুলে নিলে বেশ ভালো হয়, দিদি এসে তখন ঝাড়ু পোছা করে দিয়ে যাওয়ার পরে না ঘরটা একদম পরিষ্কার থাকে। আর আজকে যেহেতু ওই যে দিদি এসে কাজ করে দিয়ে চলে গেছে, আর আমি না সকালবেলায় ঝাড়াঝাড়ি কিছুই করতে পারিনি। তো সেই জন্যে সমস্ত ঘরটা মনে হচ্ছে যেন পরিষ্কার হয়নি। আগে কি করি, সমস্তটা সকালবেলায় ঘুম থেকে উঠে সব একদম ঝেড়ে পুছে পরিষ্কার করে দিই। তারপরে দিদি যখন কাজ করে দিয়ে যায় ঘরটা একদম সুন্দর পরিষ্কার থাকে। আর যেই দিন আমি সকালবেলায় উঠে ঝাড়াঝাড়ি করতে না পারি, দিদি এসে ঝাড় দিয়ে মুছে চলে যায়, সেদিনটা মনের ভেতরে না একটা খুঁতখুত করতে থাকে। তো যাই হোক, আজকে ভাবলাম যে বিছানার চাদর যখন ঝেড়েছি তো ভালো করে আরও একবার ঘরটা ঝাড়ু মেরে নেব, কেননা ওই ঘর ঝাড়ু মারার পরে না ভীষণ নোংরা বের হয়। আর আজকে যেহেতু বিবেক আর বিবেকের বাবা বাড়িতে রয়েছে, তো সেই জন্য ঘরটা আরও বেশি নোংরা হবে। বিবেক বাড়িতে থাকলে এমনিতেই একটু ঘর দুয়ার নোংরা করে বেশি।
দিদি কাজ করে দিয়ে গেছে, তখন বাজছিল প্রায় ওই 9টা সাড়ে 9টার মতন। আর এখন ওই 11টা সাড়ে 11টা বেজে গেছে। সকাল থেকে এই টুকটাক এটা সেটা ফেলাফেলি করেছে বিবেক, তো ওই জন্য ভাবলাম পুরো ঘরটাই একবার ভালো করে ঝাড়ু মেরে নিই। তারপরে আরও দেখবেন একটু পরে আবারও নোংরা করে ফেলেছে। তো যাই হোক, ওইদিকে ঘর দুয়ার সমস্ত পরিষ্কার করে গুছিয়ে এরপরে রান্না বসিয়ে দিলাম দুপুরের। তো ভাতটাই আগে বসিয়ে দিচ্ছি, আর ভাতটা বসিয়ে দিয়ে তারপরে কাটাকাটি যেগুলো আছে সেগুলো গুছিয়ে নেব। নিচেই আমাদের এখানটাতে সবজি মাছ সমস্ত কিছু পাওয়া যায়। তো সকালবেলায় ওই যে টিফিন করার পরে বিবেকের বাবা গিয়ে নিচ থেকে সবজি কিনে নিয়ে এসছে। একটু নিয়ে এসছে চিংড়ি মাছ, আর সাথে নিয়ে এসছে একটা এঁচোড়। আজকে ওই এঁচোড় চিংড়ি রান্না করব আর কি। অনেকটা বেলা হয়েছে, এখন বাজে প্রায় ওই 12টার মতন। আর এখন ভাত বসিয়েছি, আর সাথেই যে কাটাকাটি করতে করতে আরও অনেকটা সময় চলে যাবে। আর যেহেতু ওই যে মাছগুলোও বেছে নিয়েছি, তাতেও অনেকটা সময় চলে গেছে। ছোট ছোট চিংড়ি মাছ বাছতে না অনেকটা টাইম লেগে যায়। আর এই যে দেখছেন এঁচোড়টা ছিল একদম টাটকা, আর দেখতেই পাচ্ছেন কত কষ বেরিয়েছে, চারোদিকে একদম কষে ভর্তি হয়ে গেছে। তেল লাগিয়েছিলাম চাকুটাতে, তাতেও হয়নি, সেই জন্য আরও একটু বেশি করে তেল লাগিয়ে নিলাম। আর এই চাকু দিয়ে এঁচোড় কাটতে না খুব বেশি ঝামেলা হয়, তো ওই জন্য আমি এঁচোড়টা ওই বটিতেই কেটে নিয়েছিলাম। কেননা ওই চাকু দিয়ে দেখলাম অসুবিধে হচ্ছিল, সেই জন্য আমি বটি দিয়ে এই সমস্তটা কেটে নিয়েছি। আর আমার সব থেকে সুবিধে হয় বটি দিয়েই সবজি কাটতে, তবে বসে কাটতে হয় তো, সেই জন্য আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে অল্প থাকলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চপিং বোর্ডেই কেটে নিই। আলুটা কেটে নিয়ে এঁচোড় আলু সমস্তটা একসঙ্গে সিদ্ধ দিয়ে দেব। কুকারেই একটুখানি সিটি মেরে নেব, একটা সিটি দিলেই হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এমনি যদি সিদ্ধ করতে বসাই তাহলে দেখা যাবে অনেকটা দেরি হবে। আজকে যেহেতু অনেকটা দেরিও হয়ে গেছে, ওই জন্য কুকারেই বসিয়ে দিলাম। আর এই তো বিবেকের বাবা নিয়ে এসেছিলো একটা তরমুজ, তো সেটাই আর কি কেটে দিলাম। বিবেক আর বিবেকের বাবা বসে খেতে থাকুক, আমিও একটু খেয়ে নিই সাথে, তারপরে যাবো আর কি রান্না করতে। ওরা যতক্ষণে বসে তরমুজটা খেতে থাকবে ততক্ষণে আমি ওই দিকে রান্না বান্না শুরু করব। ভাত নামিয়ে দিয়েছি, আর এরপরে এই যে এঁচোড়ের তরকারিটা বসিয়ে দিলাম। তো তেলের মধ্যে সবার প্রথমে দিয়ে দিলাম গোটা গরম মশলা, জিরে, গোলমরিচ সমস্ত ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। আর মশলার ভিতরে বেটে রেখেছিলাম টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সমস্তটা আর কি বেটে এই যে মশলাটা দিয়ে দিলাম। আর ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম এই যে চিংড়ি মাছটাও একবারে ভালো করে কষিয়ে নেব। আর এর সাথে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। এই গরম মশলাটা আমি বাড়িতেই বানিয়েছিলাম। আর ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে, নাহলে দেখা যাবে যে গন্ধ বের হচ্ছে কাঁচা। তো ভালো করে মশলা কষিয়ে নিয়ে তারপরে সিদ্ধ করে রাখা এঁচোড়টাও দিয়ে দিলাম। এঁচোড় চিংড়িটা খেতে আমাদের বাড়িতে বিবেকের বাবাও ভীষণ পছন্দ করে, আর সাথে আমারও বেশ ভালো লাগে। আর বিবেকও ভালোই বাসে খেতে। ও যেহেতু খুব একটা সবজিপাতি বিবেক খায় না, তারপরেও এঁচোড় রান্না করলে দেখি যে একটু আধটু খায়, তখনই বুঝতে পারি যে ওর ভালো লাগে। যে জিনিসটা বিবেকের ভালো লাগে না সেটা ছুঁয়েও দেখে না, আর যেটা ভালো লাগে সেই জিনিসটা দেখা যায় যে একটুখানি খেয়ে নেয়, তখনই বুঝতে পারি যে এটা ওর ভালো লেগেছে খেতে। আর এই তো ইঁচড়ের তরকারি হয়ে গেছে আমার রেডি। আর এখন এই যে করলা আলুটা ভাজা হয়ে গেলেই রান্না হয়ে যাবে। রান্নাঘরটা গুছিয়ে নিয়ে তারপরে যাব আমি আর কি স্নান করতে। সম্পাস লাইফস্টাইল থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, আমারও নতুন জিনিস ব্যবহার করতে বেশ ভালোই লাগে, কাছে বাপের বাড়ি হলে অনেক সুবিধা। হ্যাঁ গো দিদিভাই, একদম ঠিক কথা বলেছ, মায়ের বাড়িটা কাছে বলে আমার ভীষণ সুবিধে হয়। শ্যামলী ব্লগ থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দারুণ লাগলো ভিডিওটা, মায়ের হাতের রান্না একটা আলাদাই স্বাদ, তাই না বলো? হ্যাঁ গো দিদিভাই, একদম ঠিক কথা বলেছো, মায়ের হাতের রান্নার স্বাদই আলাদা। প্রিয়াঙ্কা লাইফস্টাইল ব্লগ থেকে আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো ভিডিওটি, অনেক দিন পর সিম্পল ব্রেকফাস্ট করলে ভালো লাগে। হ্যাঁ গো, একদম ঠিক কথা বলেছো, সব সময় একই ধরনের খাবার খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে একটু সিম্পল খাবার খেলেও কিন্তু বেশ ভালোই লাগে। আপনারা আরও অনেকেই কমেন্ট করেছেন, আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই পাশে থাকবেন। আর এই যে খাওয়া দাওয়া করার পর তারপরে রেস্ট নিয়েছিলাম, আর একবারে সন্ধেবেলা থেকে আবারও ব্লগটা শুরু করলাম। সন্ধেবেলায় সন্ধে দেখিয়ে তারপরে যে চা করতে চলে এলাম। ওই দিকটাতে চা বসিয়ে দিয়েছি, আর এই দিকটাতে বানাচ্ছি একটু কর্ন চাট। তো কর্নটা আগেই একটু সিদ্ধ করে নিয়েছিলাম, আর তার সাথে একটু বাদাম ভেজে দিয়েছি। আর বেশি কিছু দিইনি, এর মধ্যে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি। সমস্তটা দিয়ে এই যে মেখে নিলাম। আর এইদিকে চাটাও ফুটে গেছে। চা নিয়ে তারপরে আর কি খেয়ে নেবো তিনজনে, আমি, বিবেক আর বিবেকের বাবা। বিবেককে খুব একটা চা দিই না, তবে দুধ চা বানালেই বায়না করতে থাকে চা খাবো বলে।
তো এদিকে চা হয়ে গেছে আমার কমপ্লিট, আর এখন চা খাবো, সাথে দেখবো একটা মুভি। সন্ধেবেলায় চা খেতে খেতে এরকম মুভি দেখতে কার কার ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। বিবেকের বাবা বাড়ি এলেই আমরা কিন্তু বেশ ভালো ভালো মুভি চালিয়ে দেখি। আজকে দেখছি হচ্ছে ধুরন্ধর 2। আপনারা কারা কারা দেখেছেন কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিওটা কেমন লেগেছে সেটাও কিন্তু আপনারা জানাতে পারেন। सोचना तो एक रास्ता है, जिसके लिए तो मेरा ही यार यार कोई भी बंदी की देखा था बड़ा मांस यार मेरा। আর এই তো আমরা মুভি দেখতে থাকি। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।